এমন এক সময়ে কেন্দ্রীয় বাজেট পেশ হলো যখন দুনিয়ার শক্তিধর দেশগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার এক ঠান্ডা যুদ্ধের বলয়ে প্রবেশ করেছে। ইতিমধ্যে সংসদে পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষা 2025-এ স্পষ্টতই বলা হয়েছে, গত 15 বছরে যদিও কর্পোরেট মুনাফা যথেচ্ছ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে তুলনায় কর্মরত মানুষের মজুরি বা আয় বৃদ্ধি খুবই সামান্য। এও স্বীকার করে নেওয়া হয়েছে, যেখানে কর্পোরেট মুনাফা গত কয়েক বছরে 22% হারে বেড়েছে, সেখানে কর্মসংস্থান বৃদ্ধির হার মাত্র 1.5%। উপরন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রয়োগে কর্মচ্যুতির ফলে উদ্ভূত শঙ্কাজনক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু অর্থনৈতিক সমীক্ষা বা বাজেটে এই আশঙ্কা থেকে রেহাইয়ের কোনো দিশা মেলেনি, বরং এক কিংকর্তব্য বিমূঢ়তা ও এলোমেলো পথ হাতড়ানোর ফাঁকিবাজি সুপ্ত রয়েছে। এই বিপদকে মোকাবিলার জন্য দরকার ছিল সামাজিক ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়িয়ে এক মজবুত সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, কিন্তু সেসব নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। কি করা হলো? কিছুটা এদিক ওদিক খাবলে খুবলে ঠেকা দেওয়ার প্রয়াস, আর শব্দ কল্পদ্রুম বা অতিশয় বাগাড়ম্বর। বলা হলো, কৃষিক্ষেত্রে যেখানে উৎপাদনশীলতা কম, তেমন 100টা জেলা নিয়ে গড়ে তোলা হবে কৃষি জেলা। অথচ কৃষিপণ্যে ন্যূনতম ন্যায্য মূল্য প্রদানের যে মূল দাবি কৃষকেরা দিনের পর দিন করে চলেছেন, তার ধার কাছ দিয়েও যাওয়া হলো না। ছোট ও মাঝারি শিল্প নিয়েও সেই একই কথা। প্রযুক্তির উন্নতি ও পুঁজির সহজলভ্যতা চাই, যা বছরের পর বছর ধরে বলেই যাওয়া হচ্ছে। অথচ প্রতিবেশী রাষ্ট্র চীন হাতে কলমে দেখিয়ে দিল কিভাবে একটা ছোট শিল্প ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির গবেষণায় দুনিয়াকে তাক লাগিয়ে দিতে পারে। বাজেটে বিনিয়োগ ও রপ্তানি নিয়েও আমরা সেই একই চর্বিত চর্বণ শুনলাম। বলা হলো, দক্ষতা প্রদানের জন্য 5টি জাতীয় কেন্দ্র গড়ে তোলা হবে। প্রশ্ন, গতবারের বাজেটে ঘোষিত 500টি কর্পোরেট সংস্থায় PM স্কিল ডেভেলপমেন্ট মিশনের হাল কি দাঁড়ালো? তারও কোনো উচ্চবাচ্য নেই। তাই এবার কি আবারও নতুন বোতলে পুরনো মদ? তবে জানিয়ে গদি মিডিয়া হইচই করে চলেছে তা হলো 12 লক্ষ টাকা অবধি বেতনে শূন্য কর। হ্যাঁ, তা হয়েছে বটে, কিন্তু আপনার বেতন যদি 13 লক্ষ টাকা হয়, তবে আপনাকে কিন্তু কর গুনতে হবে 75,000 টাকা। দরকার ছিল 12 লক্ষ টাকা অবধি বেতনে সম্পূর্ণ কর ছাড় দেওয়া, যাতে 12 লক্ষের সীমানা ছাড়িয়ে গেলে সেখান থেকে পরের স্ল্যাবে 5 কি 10% কর হতে পারত। কারণ যে হারে মুদ্রাস্ফীতি হচ্ছে, তাতে কর ছাড়ের যেটুকু সুবিধা যাদের দেওয়া হলো, তা ঘুঘুতে এসে খেয়ে যাবে। সম্ভবত বিমা ক্ষেত্রে 100% বিদেশি পুঁজির নিবেশকে নিশ্চিত করে প্রদত্ত উচ্চ মূল্যের প্রিমিয়ামের উপর 18% GST-তে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় মধ্যবিত্তের যে আরও তুমুল ব্যয় হবে, তাই সামান্য কর ছাড়ের সুবিধাকে খেয়ে নেবে। बजट के खिलाफ भी बहुत सारे लोग बोल रहे हैं। राहुल गांधी ने इसे एक बैंडेड बजट कहा है जब इकोनॉमी की इतनी बुरी हालत चल रही है। कुछ लोग इसको बेकार बजट बोल रहे हैं, बी फॉर बेकार, बी फॉर बैंडेड। उधर दूसरी तरफ इसको बी फॉर बोल्ड, बी फॉर ब्रिलियंट भी बोला जा रहा है। कौन सा बी है ये बजट? बहुत सारी कमेंट्री चल रही है इस बजट के ऊपर कि कैसे पॉलिटिक्स ने इस बजट को शेप किया है। दिल्ली इलेक्शन का टाइमिंग के बारे में बात हो रही है। बिहार इलेक्शन की तरह जो भर भर कर बिहार इलेक्शन को सौंप दिए गए हैं कि ये लग रहा है बिहार बजट चल रहा है, तो बी फॉर बिहार भी वहां बोला जा रहा है। और ऑब्वियसली एक सिमरिंग मिडिल क्लास का जो गुस्सा था, उसको एड्रेस किया गया है। বলাই বাহুল্য, আজ কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে বুদ্ধিবৃত্তি ও প্রযুক্তির নয়া উদ্ভাবনে জোর না দিলে কোনোভাবেই একটি দেশ বিশ্ব পরিসরে নিজের জায়গা করে নিতে পারবে না। ভারত কেন উদ্ভাবনের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, তার অন্যতম কারণ সরকারি মানসিকতার মধ্যে লুকিয়ে, যেখানে নিজের চাকরিকে সুরক্ষিত করতে IITর অধিকর্তা নির্দ্বিধায় গোমূত্র পানের উপকারিতার কথা সোচ্চারে বলতে পারেন। অথচ কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র আজ আর নিছক প্রাযুক্তিক হাতিয়ার নয়, অর্থনৈতিক গেম চেঞ্জার। আজকে ঠান্ডা যুদ্ধ আর সামরিক বাহুবলের প্রদর্শন নয় মোটে। অ্যালগরিদম, তথ্য ও গাণিতিক শক্তির এক নীরব লড়াই।
আজ কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে যে যত মুনশিয়ানা দেখাবে, তাকে ব্যবহার করে অর্থনৈতিক ক্ষমতা জাহির করতে পারবে, স্বল্প খরচে তাকে ব্যাপক ব্যবহারের লভ্য করতে পারবে, সে দেশ তত উন্নতির পথে আগুয়ান হবে। তার জন্য সর্বাগ্রে প্রয়োজন হিন্দু রাষ্ট্র স্থাপনার টক্সিক খোয়াব পরিত্যাগ করে কুম্ভ মেলা ও বিবিধ ধর্মাচরণে যথেচ্ছ অর্থব্যয় পরিহার করে মুক্ত গবেষণায় সর্বপ্রকার সাহায্য প্রদান এবং বুদ্ধিবৃত্তিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। আশা করি বাজেটের দিন সরকারের কর্তারা খেয়াল করেছেন যে অর্থমন্ত্রীর এত বাগাড়ম্বর সত্ত্বেও কেন শেয়ার বাজারে নিফটি ও সেন্সেক্স সারাদিন ওঠানামায় ছটফট করে শেষমেশ কিছুটা নেমেই দাঁড়িয়েছিল। অর্থাৎ বিনিয়োগকারীরাও আর তেমন ভরসা পাচ্ছেন না। হায়, আমাদের আরও এক বছর জয় শ্রীরাম বলে দিনাতিপাত করতে হবে। का फोकस इकोनॉमी पे है या खुदाई पर है, ये आप खुद देख लीजिए। रुपया का हालत आप देख लीजिए, एक तरफ बजट आ रहा था, दूसरी तरफ रुपया अनदर रिकॉर्ड लो ऑफ 86.65 टू द डॉलर हो गया। तो रुपी डेप्रिसिएशन अभी भी चालू रहेगा, 90 दूर नहीं है, 100 भी हो सकता है।